গতকাল জন্ম অর্থাৎ বাংলা ভাষার সর্বশেষ জন্ম হয়েছিল আমরা দেখেছিলাম হচ্ছে আহ, ইউরোপীয় ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে সপ্তম শতাব্দীতে আমাদের বাংলা ভাষার জন্ম হয়। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো মূলত আসলে ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে, দেখেন আমরা একটু ভাষার সংজ্ঞাটা লিখবো যে ভাষা কাকে বলে। মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যমকে ভাষা বলে। তাহলে প্রকাশের মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যম, মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যমকে ভাষা বলে। মনের ভাব প্রকাশের বাহন বা মাধ্যমকে কি বলা হয়? ভাষা বলা হয়। অর্থাৎ যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি মূলত তাকেই ভাষা বলা হয়। তাহলে ভাষার কাজ কি? দেখেন ভাষার কাজ হচ্ছে মাত্র দুইটা। ভাষার কাজ এক হচ্ছে মনের ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা মানে একজনের কথা আরেকজনকে বলা, একজন থেকে আরেকজনে তার মনের ভাবটা প্রকাশ করা, এটা হচ্ছে ভাষার একটি গুরুত্বপূর্ণ কাজ। আর দুই নম্বর কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা। তাহলে দুই নম্বর কাজ হচ্ছে যোগাযোগ যোগাযোগ রক্ষা করা। তাহলে এই দুটো হচ্ছে ভাষার কাজ। তাহলে মনে রাখবেন আমাদের ভাষার কাজ মাত্র দুইটি। এক হচ্ছে মনের ভাব প্রকাশ করা, দুই হচ্ছে যোগাযোগ রক্ষা করা। আমি জানি না আপনারা খাতা কলমে লেখেন কিনা, কিন্তু আমি আপনাদের লেখার জন্যই মূলত লিখি। আপনারা কিন্তু খাতা কলমে অবশ্যই লিখবেন। এর কারণ হচ্ছে যে আমি আজকে আর কালকে যা পড়াবো তার উপর কিন্তু আগামীকাল একটা পরীক্ষা নিব। এই জন্যই খাতায় লিখবেন, নোট করে ফেলবেন, এবং ক্লাস শেষে আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন ভাষার কাজ হচ্ছে দুইটা, এক হচ্ছে মনের ভাব প্রকাশ করা, দুই হচ্ছে যোগাযোগ রক্ষা করা। এই দুইটা হচ্ছে ভাষার কাজ। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো ভাষা প্রকাশ করি কিভাবে? আমরা ভাষা প্রকাশ করি হয় কথা বলে, তা না হলে লিখে, তা না হলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, অথবা সাংকেতিক চিহ্নের মাধ্যমে। কিন্তু পৃথিবীতে যারা দৃষ্টি শক্তিহীন মানে অন্ধ, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এদের একটি ভাষা তৈরি করা হয়েছে। এদের সেই ভাষার নাম হচ্ছে ব্রেল। আমরা লিখে রাখবো দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেল। দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম, এদের ভাষার নাম হচ্ছে ব্রেল। অর্থাৎ এদের অক্ষরগুলো হাত দিয়ে দিয়ে স্পর্শ করা যায় এবং বড় বড়, যাতে করে তাদেরকেও শিক্ষাটা দেওয়া যায়। এখন এই পৃথিবীতে আমরা জানি, একটা সময় জানতাম পৃথিবীতে প্রায় 3,500-এর ঊর্ধ্বে ভাষা প্রচলিত আছে, কিন্তু এখন আমরা জানি পৃথিবীতে প্রায় 7,000-এর ঊর্ধ্বে ভাষা রয়েছে। আমরা এটা লিখবো না যে পৃথিবীতে মোট কত কত হাজার বা কত লক্ষ ভাষা রয়েছে, কিন্তু আমরা জানবো যে আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের সংখ্যা কত। তাহলে আমরা স্টার্ট দিয়ে লিখবো বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি লোক। বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি। বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি। তার মানে হচ্ছে 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এখানে আপনি কথা বলেন, আমি কথা বলি, আমার পাড়া প্রতিবেশী কথা বলে, এবং অন্যান্য দেশেও কথা বলে, মানে সবাই মিলে কথা বলে। যখন সবাই এইভাবে কথা বলে তখন এই সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে 30 কোটিতে। তার মানে 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। ওকে ফাইন। এখন এই বাংলা যে 30 কোটি লোক কথা বলি, এর মধ্যে আমাদের বাংলাদেশে আছে কত কোটি? স্টার দিয়ে লিখবেন বাংলাদেশে, স্টার দিয়ে বাংলাদেশে মাত্র 16 কোটি। তাহলে আমাদের বাংলাদেশে বাংলায় কথা বলে 16 কোটি লোক। এর মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে 10 কোটি। আসাম আসাম বিহার বিহার আর একটা হচ্ছে উড়িষ্যা। এই এই উড়িষ্যা বানানটা আগে এটা ছিল, কিন্তু এখন উড়িষ্যা বানানটা বদলে গিয়েছে। এখন উড়িষ্যা বানানটা এইভাবে লেখা হয় ওড়িশা। এই উড়িষ্যাতে কথা বলে 3 কোটি। তাহলে 10 আর 16, 26 আর 3 29। আর পৃথিবীর অন্যান্য দেশ এক। পৃথিবীর অন্যান্য দেশে 1 কোটি। তাহলে এই হচ্ছে 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। এখন এই যে ভাষাভাষী জনসংখ্যা, এই ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলা ভাষার অবস্থান কততম? তার মানে পৃথিবীতে আমরা যে বাংলায় কথা বলি, কেউ ইংলিশে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, এই ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলার অবস্থানটা কত? এটা 2021-22 সালে
নবম দশম শ্রেণীর ব্যাকরণ বুট বইতে একটু পরিবর্তন এসেছে। আহ আগে আমরা জানতাম চীনা বা মান্দারিন ভাষায় পৃথিবীর সব থেকে বেশি মানুষ কথা বলতো, কিন্তু এখন সেটাও বদলে গিয়েছে। এখন ইংরেজিতে সব থেকে বেশি মানুষ কথা বলে। সেই হিসেবে আমাদের বাংলার অবস্থানটাও বদলে গিয়েছে। স্টার্ট দিয়ে লিখবো, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে, ভাষাভাষী জনসংখ্যার ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। তার মানে আমরা আজকে কয় নম্বরে আছি? আমরা আজকে 6 নম্বরে আছি। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। তার মানে আমরা আগে এক সময় সপ্তম ছিলাম, এক সময় নবম ছিলাম, সেগুলা বাদ দিয়ে এখন আমাদেরকে মনে রাখতে হবে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে এখন আমাদের অবস্থান হচ্ছে ষষ্ঠ। দেখেন, এই যে আজকে আমরা বাংলা ভাষার জন্ম লাভ করেছে, বাংলা ভাষা আমরা পেয়েছি, এই বাংলা ভাষার জন্ম নিয়ে আমাদের ভাষাবিদদের মধ্যে একটু মানে বিরূপ মতভেদ আছে। অর্থাৎ এক একজন ব্যক্তি এক এক রকম মনে করে। আচ্ছা, কে কিরকম মনে করে লিখবেন না, এটা একটু দেখবেন। আমাদের একজন ভাষাবিদের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বললেন আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে। ওই ইন্দো ইউরোপীয় সেই শাখাগুলো থেকে একটা পর্যায়ে এসে এই সংস্কৃত ভাষার জন্ম হয়। এই সংস্কৃত ভাষা থেকে আরেকটি ভাষার জন্ম হয়, এর নাম হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা বদলে গিয়ে আরেকটি ভাষা জন্ম দেয়, এটাকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এটাকে গৌড়ী ভাষা বলতেন। সেই গৌড়ী থেকেই মূলত এই গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম, বা মানুষের মুখে মুখে গৌড়ী থেকে গৌড়ীয় প্রাকৃত হয়ে গেছে। এবং এই গৌড়ীয় প্রাকৃত থেকে আজকে বাংলা ভাষার জন্ম। এইটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মত। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বললেন যে এইটা মানি না, বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত ভাষা থেকে, এইখান থেকে প্রাকৃত ভাষা আসছে, এইটা ঠিক আছে। এই প্রাকৃত ভাষা থেকে জন্ম হয়েছিল মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত। এবং এই মাগধী প্রাকৃত থেকে আজকের বাংলা ভাষার জন্ম। এবার যারা অন্যান্য ভাষাবিদ রয়েছে, এই অন্যান্য ভাষাবিদেরা এটাও মানলেন না। অন্যান্য ভাষাবিদরা বললেন ভাই দুঃখিত, বাংলা ভাষার জন্ম অন্য কিছু থেকে। বলো সেটা কেমন? কয় বাংলা ভাষার জন্ম হচ্ছে আপনার অপভ্রংশ থেকে। ওনারা নাম দিলেন বাংলা ভাষার জন্ম হচ্ছে অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে জন্ম হয়েছিল মাগধী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ। সেই মাগধী অপভ্রংশ থেকে জন্ম হয়েছিল বঙ্গ কামরূপী, এবং বঙ্গ কামরূপী থেকে জন্ম হয়েছে বাংলা। মানে এইরকম বিভিন্ন ধরনের মতভেদ পাওয়া যায়। তবে এই মতবাদগুলো এখন আর গ্রহণযোগ্য নয়, এবং এই অংশ থেকে এখন আর পরীক্ষায় প্রশ্ন করা হয় না। কারণ এখন নবম দশম শ্রেণী ব্যাকরণ বোর্ড বই 2021-22 সালে ওনারা বলে দিয়ে গেলেন একবারে যে বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এজন্য আমরা সরাসরি বলি বাংলা ভাষার জন্ম প্রাকৃত ভাষা থেকে। তাহলে আমরা বাংলা ভাষাটা পেয়ে গেলাম। এখন বাংলা যে সময় জন্ম হয়, এই সময়ে আরো দুটি ভাষার জন্ম হয়েছিল, এদেরকে বলা হয় বাংলা ভাষার নিকটতম আত্মীয়। তাহলে স্টার দিয়ে লিখবো, বাংলা ভাষার নিকটতম আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয় দুইটা। একটা হচ্ছে অসমীয়া, এই অসমীয়াকে বর্তমানে অহমিয়া বলা হয়, এটা মনে রাখেন। দুই হচ্ছে উড়িষ্যা। তাহলে এক হচ্ছে অসমীয়া, দুই হচ্ছে উড়িষ্যা। এক হচ্ছে অসমীয়া, দুই হচ্ছে উড়িষ্যা। এক হচ্ছে অসমীয়া, দুই হচ্ছে উড়িষ্যা। তাহলে এই দুটা হচ্ছে বাংলা ভাষার সমসাময়িক সময় জন্ম হয় বলে একে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয়। তাহলে আমরা বাংলা ভাষার নিকটতম আত্মীয়টা পেয়ে গেলাম। ওকে।
তাহলে এখন দেখেন ভাষার ধর্ম কি। এই যে আজকে যে বাংলা ভাষাটা পেয়েছি, এই ভাষাটা কিন্তু মানুষের মুখে মুখে বদলে গেছে, মানুষের মুখে মুখে পরিবর্তন হয়ে গেছে। তাহলে স্টার দিয়ে আমরা লিখতে পারি ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। তাহলে ভাষার ধর্ম বদলে যাওয়া, ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। তাহলে আমাদের বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা না, পৃথিবীর যাবতীয় ভাষা, সবগুলোর ভাষা হচ্ছে বদলে যাওয়া। এটা কেমন করে বদল হয়? এটা বদল হয় মানুষের মুখে মুখে, এক এক জায়গায় এক এক দেশে এই ভাষাটা এক এক রকম। কিভাবে? ধরেন আপনি যদি বাংলাদেশের সিলেটে যান, সিলেটে গিয়ে রিক্সাওয়ালাকে যদি ডাক দেন এই রিক্সা, ও শুনবে না। সিলেটে গিয়ে রিক্সাওয়ালাকে ডাক দিতে হবে এই ড্রাইভার, ওনাকে ড্রাইভার, ওকে বলতে হবে জাবানি আম্বরখানা দরগা গেট, তাহলে ও যাবে। সিলেটে জিজ্ঞেস করবেন মামা ভাড়া কত, দেখেন আপনি যদি তাকে ভাড়ার কথা জিজ্ঞেস করেন সে কিন্তু বলবে না, সে আগে বলবে ভাড়া মাতলায় লন। মাতলায় লওয়া মানে কি? মাতলায় নেওয়া মানে হচ্ছে ভাড়া ঠিক করে নেওয়া। তার মানে ভাষাটা কিন্তু সর্বদা পরিবর্তন হয়, এটা মানুষের মুখে মুখে পরিবর্তন হয়। যেমন সিলেটে একরকম, নোয়াখালীতে একরকম, রংপুরে একরকম, দিনাজপুরে একরকম, বরিশালে একরকম। কোনো জায়গায় ভাষার একরকম রূপ পাবেন না। প্রায় প্রতি 8 কিলোমিটার পর পর আমাদের এই ভাষাটা বদলে যায় বা পরিবর্তন হয়। তাহলে ভাষার পরিবর্তনে কি বেঁধে? স্টার দিয়ে লিখবো ভাষার পরিবর্তন হয় দেশ কাল পরিবেশ ভেদে। ভাষার পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয় দেশ কাল পরিবেশ ভেদে, পরিবেশ ভেদে। ভাষার পরিবর্তন হয় দেশ কাল ও পরিবেশ। তাহলে দেখেন ভাষার পরিবর্তন হয় দেশ কাল পরিবেশ ভেদে, মানে হচ্ছে এক এক দেশে এক এক জায়গায় ভাষাটা এক এক রকম। তাহলে বাংলা ভাষার পরিবর্তন হয়ে গেল, বাংলা ভাষার বৈশিষ্ট্য পেয়ে গেলাম, বাংলা ভাষা আমরা একেবারে পেয়ে গেছি। মানে এখন আমরা বাংলা লিখবো। এখন বাংলা লেখার জন্য আমাদের কি দরকার, তার আগে আমরা জেনে নেই এই যে আমরা বাংলা ভাষাটা পাইলাম, এই বাংলা ভাষার রূপ কয়টি। স্টার দিয়ে লিখবো ভাষার রূপ হচ্ছে দুইটি। ভাষার রূপ, ভাষার রূপ হচ্ছে দুইটি। এক হচ্ছে কথ্য, দুই হচ্ছে লেখ্য। ভাষার রূপ হচ্ছে দুইটি, এক হচ্ছে কথ্য, দুই হচ্ছে লেখ্য। আমরা যদি এইটাকে এইভাবে সাজাই, ধরেন এটা হচ্ছে ভাষা, এই মানে আমাদের বাংলা ভাষা, এই ভাষার রূপ আমরা দুইটা পেয়েছি। একটা পেয়েছি কথ্য, আর একটা পেয়েছি হচ্ছে লেখ্য। কথ্য মানে কি? কথ্য মানে হচ্ছে কথা বলার ভাষা। কথ্য মানে হচ্ছে যে ভাষায় মানুষজন কথা বলে নর্মালি। এজন্য এইটাকেও দুই রূপে ভাগ করা হয়েছে। এটার একটা রূপ হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা মানে হচ্ছে বিভিন্ন অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে তাকে আঞ্চলিক ভাষা বলা হয়। মানে হচ্ছে নেত্রকোনা মানুষ যে ভাষায় কথা বলে এটা ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা। রংপুরের মানুষ যে ভাষায় কথা বলে এটা রংপুরের আঞ্চলিক ভাষা। পুরান ঢাকার মানুষ যে ভাষায় কথা বলে সেটা ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা। এবং আরেকটি ভাষা, এটার নাম হচ্ছে চলিত ভাষা, যেটা সবাই মানে কথা বলে। এই চলিত ভাষাকে বর্তমানে ডাকা হয় প্রমিত ভাষা নামে। তার মানে চলিতকে কি বলা হয়? প্রমিত। চলিতকে বলা হয় প্রমিত। এই যে আঞ্চলিক ভাষা, এটার আরেক নাম হচ্ছে উপভাষা। উপভাষা, তার মানে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এই লেখ্য ভাষার রূপ হচ্ছে দুইটা, দেখেন একটা চলিত আর একটা হচ্ছে সাধু। আমরা কিন্তু এই দুইটাই জানতাম, কিন্তু বর্তমানে এই সাধু ভাষার বাইরে আরেকটা রূপ ব্যাকরণবিদরা সৃষ্টি করেছেন। এইটার নাম হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতি মানে হচ্ছে যেভাবে কবিতা রচনা করা হয় এইটাকে বলা হয় কাব্যরীতি। তাহলে লেখ্যের আমরা বর্তমানে তিনটা রূপ পাই। একটা পাই চলিত মানে প্রমিত, আরেকটা পাই সাধু, আরেকটা পাই হচ্ছে কাব্যরীতি, যেভাবে কাব্য লেখা হয়। এই কাব্যরীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ কাব্যরীতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গদ্য কাব্যরীতি, একটা হচ্ছে গদ্য কাব্য রীতি, আর একটা হচ্ছে পদ্য কাব্য রীতি। একটা হচ্ছে গদ্য কাব্য রীতি, আরেকটি হচ্ছে পদ্য কাব্য রীতি। অর্থাৎ যেভাবে কবিতা লেখা হয়, কবিতার ভাষা আবার দুই রকম, একটা গদ্য আর একটা পদ্য।
গদ্য মানে কি, যে চলিত গদ্য ছন্দে যে কবিতাগুলো লেখা হয় ওইগুলো। আর একটা হচ্ছে পদ্য কাব্যরীতি, যেগুলো যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, ছন্দে যেগুলো লেখা হয়। যাই হোক, তাহলে এটা হচ্ছে ভাষার রূপ। এখন পরীক্ষা একটা প্রশ্ন করা হয়, সব ভাষার কি থাকে? সব ভাষার একটা উপভাষা থাকে, মানে হচ্ছে আঞ্চলিক ভাষা থাকে। সব ভাষারই আঞ্চলিক ভাষা আছে। আপনি যদি বাংলাদেশের বৃহত্তম অঞ্চল রংপুরে যান, ওরা রংপুরকে নিজেরাই রংপুর বলে না, ওরা কি বলে, কয় অংপুর। তো আমি একদিন রংপুরে গিয়েছি, সেখানে একটা গান শুনতেছিলাম, ওই চেংড়ি তোর কপাল ভালো পাগলা বাবার নজর পড়ে আছে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই চেংড়ি মানে কি? কয় চেংড়ি মানে হচ্ছে মেয়ে। বললাম আল্লাহ, একজন পাগলা বাবা নজর দিয়েছে, তাতেই যদি একটা মেয়ের কপাল ভালো হয়, তাহলে ভালো বাবা নজর দিলে না জানি কপাল কত ফেটে বেরোইতো। তো একদিন গেছি রাজশাহী ক্লাস নিতে, তো ওইখানে এক ছাত্র বলতেছে, কয় স্যার আপনার লগে আমার দুটো কথা আছে। স্যার? আমি বললাম ভাইরে, তুমি স্যার না বলতে পারো, তবু সারটার বইলো না, গরু বানিয়ে দেওয়ার দরকার নাই, তুমি ডাইরেক্ট ভাইয়া বলে ডাকো। আপনি যদি বরিশালে যান, তাহলে দেখবেন ওরা কথায় কথায় একটা শব্দ ব্যবহার করবে, মনু। ও মনু, ডালে লবণ দেশ না দেবা। তার মানে এই যে নিজস্ব যে ভাষা, সেই ভাষায়, ভাষাটাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা হয়। আপনি যদি আমার অঞ্চলে যান, তাহলে আমার অঞ্চলে গেলে এই যে আমরা বলি কেমন আছো, মানে জিজ্ঞেস যেটা করি, এইটারে কি বলে? এটারে বলে এই তুমি কি বা আছো, মানে কি বা আছো। আপনি যদি সিলেটে যান, ছেলেকে বলে পুয়া, মেয়েরে বলে পুরি। এইটাকে যদি ময়মনসিংহে নিয়ে আসেন, তাহলে কি বলে? তাহলে বলে পুতান, তোরা কিন্তু কুট্টাল বাম, কাট্টাল বাম, কায়াল বাম। এই যে ভাষাটা, এটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। আপনি যদি এই ছেলে মেয়েকে সিরাজগঞ্জ অথবা আমার টাঙ্গাইলে নিয়ে যান, তাহলে কি বলে? তাহলে বলে সেরাসেরি, বলে গেদা গেদি। এই সেরাসেরি গেদা গেদিরে যদি আপনি নিয়ে যান হচ্ছে কি বলে বরিশালে, তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় পোলা, আর হচ্ছে মাইয়া। তার মানে দেখেন, ভাষা আঞ্চলিক রূপ আছে, এটা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রূপ। এখন পরীক্ষায় এইখান থেকে এই যে সাধু আর চলিত, এই দুইটার পার্থক্য আসে। এখন সাধু আর চলিত ভাষার তাহলে মূল পার্থক্য কোথায়? মনে রাখবেন, সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। স্টার দিয়ে লিখবেন, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। তাহলে স্টার দিয়ে, সাধু ও চলিত ভাষার, সাধু চলিত ভাষার মূল পার্থক্য, মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে। মানে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। কিভাবে? ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়, তাহলে সাধু ভাষায় যেটা ব্যবহৃত হবে ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ। স্টার দিয়ে, সাধু ভাষায়, সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। তাহলে সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হবে, তার মানে একেবারে সম্পূর্ণ রূপটা ব্যবহৃত হয়, পূর্ণ রূপটা ব্যবহৃত হয়। কিন্তু চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায়, চলিত ভাষায় সংক্ষিপ্ত, চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। অর্থাৎ চলিত ভাষায় যে রূপটা ব্যবহৃত হবে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে। সাধু ভাষার নাটক ও বক্তৃতার অনুপযোগী। সাধু ভাষা নাটক ও বক্তৃতার, নাটক ও বক্তৃতার অনুপযোগী, তার মানে এটা উপযোগী নয়। অপরদিকে চলিত ভাষা উপযোগী, তাহলে চলিত ভাষাটা হচ্ছে উপযোগী। কোথাকার জন্য? নাটক ও বক্তৃতার সংলাপের জন্য। নাটক ও বক্তৃতায় যে ডায়লগ, মানে ডায়লগ গুলো দিতে হয়, এই ডায়লগ গুলোর জন্য চলিত ভাষাটা হচ্ছে উপযোগী। আবার সাধু ভাষায় তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়। সাধু ভাষায় তৎসম শব্দ, তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়। তাহলে সাধু ভাষায় তৎসম শব্দ সব থেকে বেশি ব্যবহৃত হয়।
চলিত ভাষায় তদ্ভব শব্দ বেশি ব্যবহৃত হয়। চলিত ভাষায় তদ্ভব শব্দ বেশি ব্যবহৃত হয়। চলিত ভাষায় তদ্ভব শব্দ সব থেকে বেশি ব্যবহৃত হয়। আপনাকে মনে রাখতে হবে সাধু ভাষার শব্দ এবং চলিত ভাষার শব্দ আলাদা আলাদা করে আপনাকে মুখস্থ করতে হবে। যেমন সাধু ভাষায় ব্যবহৃত হয় মস্তক, কিন্তু চলিত ভাষায় ব্যবহৃত হয় মাথা। সাধু ভাষায় ব্যবহৃত হয় বন্য, আর চলিত ভাষায় ব্যবহৃত হয় বুনু। আবার সাধু ভাষায় ধরেন ব্যবহৃত হয় হচ্ছে তুলা, কিন্তু চলিত ভাষায় এটা ব্যবহৃত হয় তুলু। সাধু ভাষায় ব্যবহৃত হয় মূলা, এটা চলিত ভাষায় ব্যবহৃত হয় মুলু। তাহলে তুলা, তুলু, মূলা, মুলু। অর্থাৎ এটা হচ্ছে এই যে কোন ভাষায় কোন শব্দ কিভাবে ব্যবহৃত হয়। এজন্য যেটা করবেন, নবম দশম শ্রেণী পুরাতন ব্যাকরণ বোর্ড বই, যে বইটা 2019-20 সাল পর্যন্ত লাস্ট ছিল, এই বোর্ড বইটা যদি থাকে, এই বোর্ড বইয়ের 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা একটু খুঁজে দেখবেন। এই 4 পৃষ্ঠায় 5 পৃষ্ঠায় বাম পাশে সাধুরীতির শব্দ, ডান পাশে চলিত রীতির শব্দগুলো দেওয়া আছে। তাহলে ওই শব্দগুলো একটু কষ্ট করে আলাদা করে মুখস্থ করে নেবেন, আর আমি আপনাদের পিডিএফ এ দিয়ে দিব, সেখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবেন। এই সাধু চলিত শব্দগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন লিপি। কারণ ভাষাটাকে লিখে প্রকাশ করতে হবে। যদি ভাষা লিখে প্রকাশ করতে হয় তাহলে তার জন্য বর্ণমালা লাগবে। এই বর্ণমালাকে কি বলা হয়? লিপি। তাহলে আমরা হেডলাইন দিব লিপি। আবার ভাববেন না এই লিপি হচ্ছে কারো নাম। আবার অনেকের নাম আছে লিপি, গানের স্বরলিপি, নানান রকম লিপি আছে। কিন্তু এখানে লিপি মানে হচ্ছে লেখার ধরন, কি করে আমাদেরকে লিখতে হবে, এইটাকে বলা হচ্ছে লিপি। আমাদের এই ভারতীয় লিপিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। স্টার দিয়ে লিখতে পারি লিপি দুই প্রকার। তাহলে লিপি হচ্ছে মাত্র দুই প্রকার। এক হচ্ছে ব্রাহ্মী লিপি, এক হচ্ছে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি? ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে, বাম দিক থেকে ডান দিকে লেখা। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লেখা। তার মানে আমরা বাম দিক থেকে লিখতে লিখতে কোন দিকে যাই? আমরা বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই। তাহলে বাম দিক থেকে ডান দিকে লেখার ধরনকে বলা হয় ব্রাহ্মী লিপি। দুই হচ্ছে খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপি, এই খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য হচ্ছে ডান দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে লেখা। তাহলে খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লেখা। দেখেন, যদি আপনি লিপির বৈশিষ্ট্য না জানেন তাহলে পৃথিবীর যে দেশে যাবেন সেই দেশে গেলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। কেমন বিপদ? ধরেন আপনি সৌদি আরবে গিয়েছেন, সৌদি আরবে সবকিছু চলে কোন দিক থেকে? চলে ডান দিক থেকে বাম দিক। আর আমাদের বাংলাদেশে সবকিছু চলে কি? বাম দিক থেকে ডান দিক। তা আমাদের দেশের একটা ছেলে ধরেন মধ্যপ্রাচ্যের দেশে থাকে, মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে থাকে, and ওই দেশে তো সবকিছু চলে হচ্ছে ডান দিক থেকে। তো এই ছেলে একটু বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে। তো এই ছেলে 7 আপের দোকান করে, মানে কোমল পানীয়ের দোকান করে। তো এই ছেলে চিন্তা করলো যে জিনিসপত্রের যদি একটু বিজ্ঞাপন দেই তাহলে তো আমার বিক্রি বাড়বে। এই পৃথিবীতে লাখ সাবানের বিজ্ঞাপন লাগে না, লাখ সাবান এমনিই চলে। তারপরেও টেলিভিশন খুললেই দেখা যায় ওই যে ক্যাটরিনা কাইফ না কারিনা কাপুর কে যেন লাক্স দিয়ে গোসল করে, আর সাহেব আলী খান মোমবাতি নিভিয়ে দেওয়া বলে যে কি আকাশের চাঁদ যখন ঘরে তখন ঘরের লাইটের দরকার, শেষে বলে লাক্স। মানে এইভাবে সে লাক্সের একটা বিজ্ঞাপন দেয়। তো এই ছেলে চিন্তা করলো তাহলে আমি একটা বিজ্ঞাপন দেই। সে সালমান খানকে মনে করে ধরে নিয়ে আসলো। এবার এই প্রথম খণ্ডে দেখানো হলো যাকে ধরে নিয়ে আসছে সে ক্লান্ত। এই ক্লান্ত শরীরে সে 7 আপ পান করতেছে। এবার 7 আপ পান করার পর সে সতেজ হয়ে গেছে, ফুরফুরা মেজাজ। এরকম 3 খণ্ডের একটা বিজ্ঞাপন টানিয়ে দিল চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে। আল্লাহর কি রহমত, 3 দিনের মধ্যে এই দোকানের বিক্রি বন্ধ। কেন? কারণ মধ্যপ্রাচ্যের মানুষ প্রথমে তাকায় ডান দিকে, দেখলো একটা লোক সতেজ ছিল, সতেজ লোকটা 7 আপ পান করেছে, পান করার পর ক্লান্ত হয়ে গেছে। তাহলে যা খাইলে মানুষ ক্লান্ত হয় তা মানুষ খায় না। এই জন্য যে দেশে যে লিপি সেই দেশে আপনাকে ওইভাবেই মূলত বিজ্ঞাপন টিজ্ঞাপন সব করতে হবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ব্রাহ্মী লিপি থেকে যেহেতু বাম দিক থেকে ডান দিকে লেখা হয়,
তাহলে আমাদের বাংলা বর্ণমালার জন্ম হয়েছে ব্রাহ্মী লিপি থেকে, কারণ এটা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। এখন এই ব্রাহ্মী লিপির আবার ভাগ আছে, স্টার্ট দিয়ে লিখবো। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। এক, পশ্চিমা লিপি, পশ্চিমা লিপি। দুই, মধ্য ভারতী লিপি। আর তিন হচ্ছে পূর্বী লিপি। পূর্বী লিপি। আমাদের পশ্চিমা এবং মধ্য ভারতী লিপি নিয়ে কোনো আলোচনা নেই, আমাদের আলোচনা হচ্ছে পূর্বী লিপি নিয়ে। কারণ এই পূর্বী লিপি থেকে আরেকটি লিপির জন্ম হয়েছিল, নাম ছিল তার কুটিল লিপি। তাহলে স্টার দিয়ে লিখবো, পূর্বী লিপি থেকে, পূর্বী লিপি থেকে কুটিল লিপির জন্ম। কুটিল লিপির জন্ম। এই পূর্বী লিপি থেকে যে লিপিটার জন্ম হয় এর নাম ছিল কুটিল লিপি, মানে পূর্বী লিপি থেকে কুটিল লিপির জন্ম। এবার এই কুটিল লিপি আবার পরবর্তীতে অন্য লিপিতে রূপান্তর হয়, মানে কুটিল লিপি পরিবর্তন হয়। স্টার দিয়ে লিখবো, কুটিল লিপির পরিবর্তিত নাম। কুটিল লিপির পরিবর্তিত নাম বাংলা বা বঙ্গলিপি। পরিবর্তিত নাম, কুটিল লিপির পরিবর্তিত নাম বাংলা বা বঙ্গলিপি। বাংলা বা বঙ্গলিপি। তাহলে কুটিল লিপির পরিবর্তিত নাম, কুটিল লিপির বদলে যাওয়ার নামটাই হচ্ছে বাংলা বা বঙ্গলিপি। আজকে যে আমরা যে বাংলা লিপি পেয়েছি, এই কুটিল লিপির পরিবর্তিত নামই হচ্ছে বাংলা বা বঙ্গলিপি। কারণ এই লিপির গঠন কার্য আসলে কোন সময় শুরু হয় মনে রাখবেন, মৌর্য সাম্রাজ্য অশোক ছিল, সেই অশোকের আমলে এই ব্রাহ্মী লিপির কার্যক্রমটা শুরু হয়। আর আহ সেন আমলের গঠন কার্য শুরু হয়ে পাঠান আমলে এর স্থায়ী রূপ লাভ করে। স্টার দিয়ে লিখবেন, বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেন আমলে। বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেন আমলে। সেন আমলে স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। স্থায়ী রূপ লাভ করে, স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। তাহলে সেন আমলের গঠন কার্য শুরু হয় এবং পাঠান আমলে এর স্থায়ী রূপ লাভ করে। এখন সরয় ধ্বনি কেমন হবে, সরয় ধ্বনি কেমন হবে এইটা যিনি বানিয়ে দিয়েছেন তাকে বলা হয় বাংলা লিপির ডিজাইনার। তাহলে আমাদের সেই ডিজাইনারটা কে ছিলেন, তার দিয়ে লিখবো, বাংলা লিপির ডিজাইনার। বাংলা লিপির ডিজাইনার নাম তার চার্লস উইলকিন্স। উনি হচ্ছেন বাংলা লিপির ডিজাইনার। এবার এই লিপিটা পাথরে খোদাই করে করে আরেকজন বানিয়ে দিয়েছেন, তিনি কে? তাহলে আমাদের এই লিপির খোদাইকারকের নাম কি? খোদাইকারক, খোদাইকারক তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। তাহলে বাংলা লিপির খোদাইকারকের নাম হচ্ছে পঞ্চানন কর্মকার, তিনি হচ্ছেন বাংলা লিপির খোদাইকারক। এখন আমাদের এই লিপিগুলো দিয়ে বই ছাপাইতে হবে। এখন বই ছাপানোর জন্য দরকার কি, ছাপাখানা। তাহলে এই ভারতীয় উপমহাদেশে প্রথম যে ছাপাখানা শুরু হয় সেটা আমরা বলবো না, আমরা বলবো আমাদের বাংলা লেখার জন্য যে ছাপাখানা সেটা কখন শুরু হয়েছিল। স্টার দিয়ে লিখবেন, প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয়, প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত স্থাপিত হয় 1800 সালে শ্রীরামপুর মিশনে। 1800 সালে শ্রীরামপুর মিশনে, অর্থাৎ প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় 1800 সালে শ্রীরামপুর মিশনে।
কে স্থাপন করেন? উইলিয়াম কেরি। মানে স্থাপন করেন হচ্ছে উইলিয়াম কেরি। স্থাপন করেন উইলিয়াম কেরি। স্থাপন করেন উইলিয়াম কেরি। তাহলে আমাদের বাংলাদেশে কবে স্থাপিত হয়? বাংলাদেশে স্থাপিত হয় 1847 সালে রংপুরে। 1847 সালে রংপুরে। আর ঢাকায় কবে স্থাপিত হয়? ঢাকায় স্থাপিত হয় 1860 সাল। এই মুদ্রণ যন্ত্র ঢাকায় স্থাপিত হয় 1860 সালে।